নমস্কার, আমি প্রসেনজিৎ পোদ্দার, সংঘমিত্র বিদ্যালয়ের বায়োলজির টিচার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছি, যেটি ইউনিট 1 এর আন্ডারে, যেটি সেমিস্টার 1 এ লাগবে, এবং তারই কন্টিনিউয়েশন নেক্সট টপিক ক্লাসিফিকেশন অফ মোনেরা। আমরা আগের ভিডিওতে 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে সায়েন্টিস্ট হোয়াইটেকার সমগ্র জীবকে কি করেছিলেন না 5টা কিংডম বা রাজ্যে ভাগ করেছিলেন। So based on those 5 kingdoms, now we have to study the basic classification as well as some characteristics, features of those groups. Now মোনেরা, আমরা এক একটা রাজ্য ধরে এগোবো। So মোনেরা কি? মোনেরা একটা রাজ্য, কিংডম, কিংডম। তো মোনেরা দ্য কিংডম অফ প্রোক্যারিওটস, প্রোক্যারিওটিক জীবের রাজ্যকে আমরা মোনেরা বলি। প্রোক্যারিওটিক জীবের রাজ্যকে আমরা মোনেরা বলি। মোনেরান্স আর prokaryotes which include the most primitive living organism, সাধারণত অত্যন্ত প্রিমিটিভ বা আদি যে জীব আছে সেই জীবগুলোই মোনেরার অন্তর্গত। The main component of cell wall is peptidoglycan or mucopolysaccharide. এই পেপটাইডোগ্লাইকানকে আমরা মিউকোপলিস্যাকারাইড বলি, মিউরিন বলি, ঠিক আছে। আমরা জানি যে মোনেরা কিংডমের আগের দিনই বলেছিলাম ব্যাকটেরিয়া হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীব। সো মোনেরা কিংডমের যে অর্গানিজম গুলো আছে তাদের যে কোষ প্রাচীর আছে, সেল ওয়াল, তার মেন কম্পোনেন্ট হচ্ছে পেপটাইডোগ্লাইকান। সো পেপটাইডোগ্লাইকান দুটো উপাদান দিয়ে তৈরি হয়, একটাকে বলা হয় এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, আরেকটিকে বলা হয় এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এই এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড আর এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন এই দুটো পরপর যুক্ত হয়ে থাকে, ঠিক আছে। এবার পলিস্যাকারাইড ফর্মেশন হয়। এই দুটোর মধ্যে আবার কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়ে ছোট ছোট পেপটাইড তৈরি হয়, তারা ক্রস লিঙ্ক করে থাকে। ডিটেল স্ট্রাকচার জানার প্রয়োজন নেই, শুধু আমরা জেনে রাখবো পেপটাইডোগ্লাইকানের মূল উপাদান হচ্ছে NAM, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, আর এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, ঠিক আছে। এখন ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট। আগের দিনে আমরা বুঝিয়েছিলাম যে ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস বলতে কি বোঝায়। তাহলে ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড নেকেড অবস্থায় সাইটোপ্লাজমে থাকে, ঠিক আছে। এবং মাথায় রাখতে হবে প্রোক্যারিওটস এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ডিএনএ তে হিস্টোন প্রোটিন থাকে না। সো ডিএনএ তে কখনোই হিস্টোন প্রোটিন থাকবে না, যেমন ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস থাকে না। It's a very important point. And the second important point for prokaryotes is DNA is not associated with histone protein. অর্থাৎ ডিএনএ এর সঙ্গে হিস্টোন প্রোটিন সংযুক্ত থাকে না, ঠিক আছে। The lacks membrane bound organelle, মাথায় রাখতে হবে মেমব্রেন বাউন্ড অর্গানেলি মানে পর্দাবৃত কোষাঙ্গাণু থাকে না। পর্দাবৃত কোষীয় অঙ্গাণুগুলি অনুপস্থিত থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনো কিছু আছে যেটা প্রোক্যারিওটসেও পাওয়া যায়? তোমরা জানো রাইবোজোম এমন একটি পর্দাবৃত কোষাঙ্গাণু যা প্রোক্যারিওটে যেটি 70S প্রকৃতির হয়। প্রোক্যারিওটিক রাইবোজোম আমরা ইউনিট 3 পড়ার সময় ডিটেলে পড়বো। প্রোক্যারিওটিক রাইবোজোম 70S প্রকৃতির হয়, ঠিক আছে। এটি হচ্ছে পর্দাবিহীন বা মেমব্রেনলেস অর্গানেলি। সো মেমব্রেনলেস অর্গানেলির মধ্যে রাইবোজোম is present in both prokaryotes as well as eukaryotes. তাহলে ইউক্যারিওটস এর ক্ষেত্রে ইউক্যারিওটিক রাইবোজোম 80S টাইপের হয়, 80S টাইপের হয়। আমরা জানি রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে, বড় সাব ইউনিট আর ছোট সাব ইউনিট। বড় সাব ইউনিটটাকে বলা হয় 60S, ছোট সাব ইউনিটটাকে বলা হয় 40S। ঠিক এখানে বড় সাব ইউনিটটাকে বলা হয় 50S, ছোট সাব ইউনিটটাকে বলা হয় 30S। এখন এই যে এস কি, এস
এসছে ভেটবার্গস সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। কেন এস বলা হচ্ছে, এর ইমপ্লিকেশনস কি? 30+50+30 অ্যাড করলে তো 80 হয়, 70 হলো কেন? 60+40 সাব ইউনিট অ্যাড যদি করি 100 হওয়ার কথা, 100s হওয়ার কথা, 80s হলো কেন? এই কেন উত্তরগুলো আমরা কিন্তু আসবো, এখন নয়, ইউনিট 3 যখন পড়বো, যখন আমরা সেল অর্গানেলি পড়বো, তখন নিশ্চয়ই এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে এখন আমরা জানবো যে এই মোরেনার যে কিংডম, তার আন্ডারে যে অর্গানিজম আছে, তাদের মধ্যে মেমব্রেন বাউন্ড অর্গানেলি অর্থাৎ পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না। আর পর্দাবিহীন কোষাঙ্গাণুর মধ্যে কে থাকে না? রাইবোজোম থাকে। পর্দাবিহীন কোষাঙ্গাণুর মধ্যে রাইবোজোম থাকে, তবে সেই রাইবোজোম কিন্তু ইউক্যারিওটিক রাইবোজোমের মতন নয়। প্রোক্যারিওটিক রাইবোজোম হচ্ছে 70s প্রকৃতি। নেক্সট পয়েন্ট কি, এদের মধ্যে বিভিন্ন ধরনের নিউট্রিশন পাওয়া যায়, ডাইভার্স মোড অফ নিউট্রিশন। যেমন তারা পরজীবী হতে পারে, তারা স্যাপ্রোফাইটিক অর্থাৎ মৃতজীবী হতে পারে, কেমো অটোট্রপিক হতে পারে, কেমিক্যালি নিজের খাবার তৈরি করতে পারে, ফোটো অটোট্রপিক হতে পারে, সিম্বায়োটিক অর্থাৎ আমরা মিথজীবী হতে পারি। এই টার্মগুলো সম্বন্ধে ডিটেলসে ক্লাস 12-এ আছে। এছাড়াও আমরা পরবর্তীকালে কিছু কিছু জায়গায় পড়বো, যখন এর সম্বন্ধে আমরা আমাদের ডিটেলে জানাবো। টিপিক্যাল সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ ইজ অ্যাবসেন্ট। অর্থাৎ টিপিক্যাল সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে আমরা বুঝি যে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হয়। জনন কোষ মানুষের ক্ষেত্রে যদি ভাবো, জনন কোষ কোনগুলো না, ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু, এগুলোকে জনন কোষ বলা হয়। ঠিক আছে, এবার জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হবে এবং ওই জনন কোষগুলো ফিউশন হবে। ঠিক আছে, তো জনন কোষের যে ফিউশন হবে অর্থাৎ নিষেক ঘটবে, এই পুরো ঘটনাটাকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের মধ্যে ফেলি। এবার এই জনন কোষের ইংরেজি নাম হচ্ছে গ্যামেট। সো এই সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু অ্যাবসেন্ট। টিপিক্যাল আদর্শ সেক্সুয়াল রিপ্রোডাকশন সাধারণত দেখা যায় না, তবে জেনেটিক রিকম্বিনেশন হয়, জিনগত রিকম্বিনেশন। মজার কথা হচ্ছে যে জিনগত রিকম্বিনেশন কিন্তু সাধারণত আমরা যেখানে মিওসিস হয় সেখানে দেখি, এবং সাধারণত যৌন জননের সময় গ্যামেট তৈরির সময় মিওসিস হয়, যেখানে গ্যামেট ফর্মেশন হচ্ছে না কিন্তু জেনেটিক রিকম্বিনেশন হয়। জেনেটিক রিকম্বিনেশন অনেকভাবে হয়। ব্যাকটেরিয়ার মধ্যে জেনেটিক রিকম্বিনেশন ঘটার একটা উপায় হচ্ছে কনজুগেশন বলে একটি প্রসেস আছে, তো সেই মাধ্যমে জেনেটিক রিকম্বিনেশন হতে পারে। তো জেনেটিক রিকম্বিনেশনের আরো অনেক প্রসেস আছে, তোমাদের সিলেবাসের অন্তর্গত নয়, সেজন্য ডিটেলসে যাচ্ছি না। শুধু জেনে রাখবে এদের মধ্যে টিপিক্যাল আদর্শ যৌন জনন হয় না, অর্থাৎ যৌন জনন এদের না হলেও কিন্তু জিনগত পুনঃসংযুক্তি অর্থাৎ জিনের রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু হয়, দ্যাট ইজ কল্ড জেনেটিক রিকম্বিনেশন। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমরা পড়বো ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া মানে ট্রু ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিস, ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, এই টার্মটাকে ইউজ না করাই ভালো। না করে আমরা নীলাভ সবুজ শৈবাল কথাটিকে ইউজ করবো না, ব্লু গ্রিন অ্যালগি ইউজ না করে সায়ানো ব্যাকটেরিয়া লিখবো। উই উইল ইউজ সায়ানো ব্যাকটেরিয়া। এগুলো তোমাদের বোঝানোর জন্য আমরা লিখে রেখেছি জিনিসগুলো, যেহেতু তোমরা অলরেডি শোনো, প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো পাও। স্লাইডে এরকম কিছু জিনিস লেখা থাকে যাতে পড়ানোর সময় তোমাদের বলি আমরা যে কোনটা আমরা করবো, কোনটা আমরা করবো না। মাইক্রোপ্লাজমা পড়বো, আর্কি ব্যাকটেরিয়া পড়বো, রিকেটশিয়া পড়বো এবং ক্ল্যামাইডিয়া পড়বো। আমি এখানে তোমাদের একটু ডিটেলসে পড়াচ্ছি, তবে অবশ্যই তোমরা নিজের মতন করে একটু গুছিয়ে নেবে। ডিটেলসে পড়াচ্ছি মানে বেশ কিছু জায়গায়, যেমন বিশেষ করে ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়ার পার্টটা চেষ্টা করছি কয়েকটা জিনিস ইনফরমেটিভ তথ্য দিই, যাতে পরবর্তীকালে তোমাদের কিছু সুবিধা হয়। আর ভালো করে দেখে নিলে তোমাদের অনেক ক্ষেত্রে কিন্তু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই যাই ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া মানে হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা যে ব্যাকটেরিয়া বলি, ব্যাকটেরিয়াকেই আমরা এখানে ইউ ব্যাকটেরিয়া বলছি, আদর্শ ব্যাকটেরিয়া বলছি, কারণ যেহেতু আমরা সায়ানো ব্যাকটেরিয়া বলে একটা আলাদা টার্ম ইউজ করছি বা অন্যান্য টার্ম মোনেরার আন্ডারে ফেলছি। তাহলে ইউ ব্যাকটেরিয়া কি they were first observed in rainy water and later in teeth scum by লিউয়েনহফ। লিউয়েনহফ একে প্রথম বের করেছিলেন এবং এদেরকে বলেছিলেন
অ্যানিমাল কিউর। লিভেনহক প্রথম এই ইউ ব্যাকটেরিয়াকে বলেছিলেন অ্যানিমাল কিউর। এফ জে কর্ন এবং এডেনবার্গ ফার্স্ট অফ অল কয়েন দ্য টার্ম ব্যাকটেরিয়া। এনারা দুজন প্রথম কর্ন এবং এডেনবার্গ কি করলেন, এই অ্যানিমাল কিউলকে ওনারা বললেন না, এর অ্যাকচুয়াল নাম ইজ ব্যাকটেরিয়া। So Barji placed bacteria in Prosophyta group and wrote a book, Manuals of Determinative Bacteriology or Microbiology. This book is known as a Bible of Bacterial Classification. এই বইটাকে ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশনের বাইবেল বলা হয়। এইগুলো একদম তথ্যগত ব্যাপার, তোমাদের জাস্ট জানাবার জন্য বলছি। এক্সামের জন্য এগুলো কিন্তু বিশাল কিছু ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, কিন্তু আমরা যখন কোনো সাবজেক্ট পড়বো কিছু জিনিস পড়ার জানার জন্য বলি, ঠিক আছে? তো এইটা আমাদের ভিডিও করার উদ্দেশ্য শুধু নম্বর পাওয়ানো নয়। এই যে আমরা ভিডিওগুলো করছি, নম্বর পাবে, পরীক্ষাটা শেষ হয়ে যাবে, ওই নম্বরে আর কি হবে? কনসেপচুয়াল অ্যানালিসিস করার ক্ষমতা, আমি বারংবার ভিডিওতে বলি, ড্র করা দরকার এবং কিছু জিনিস জানা দরকার। আমি যে পড়াশোনাটা করছি কিছু জিনিস আমি জানবার জন্য পড়ছি, আর অ্যানালিটিক্যাল স্কিল বাড়ানোর জন্য পড়ছি। নোট সব জায়গায় অ্যাভেলেবল, তার জন্য কিছু প্রয়োজন হয় না। তুমি একটা এআই ইউজ করবে, একটা টপিক দেবে, তোমাকে তার সম্বন্ধে অজস্র তথ্য দেবে, কিন্তু সেই তথ্যটা ঠিক কি ভুল সেইটা বিচার করার জন্য তোমাকে কিন্তু ঠিক করে কনসেপচুয়ালি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সো নেক্সট আমরা ব্যাকটেরিয়া সম্বন্ধে কিছু তথ্য এবার একটু জেনে নিই। যেমন ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন বহুভাবে করা হয়, আমরা খুব ছোট করে কয়েকটা ক্লাসিফিকেশন তোমাদের বলবো, কয়েকটা বেসিসে ক্লাসিফিকেশন বলবো। ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন একটা হিউজ ব্যাপার। সো প্রথম দেখো, আমরা ব্যাকটেরিয়ার সাইজের বেসিসে বলছি। যখনই আমরা কোনো জায়গায় ক্লাসিফিকেশন কথাটা বলবো, শ্রেণীবিন্যাস কথাটা বলবো, সবসময় ভিত্তি বা বেসিস বলবো। On what basis we classify the organism? It is very important to cite on what basis we are classify any organism. Now here we classify bacteria on the basis of size. Now first of all, coccus, singular coccus, plural cocci. So these bacteria are spherical in size. These bacteria are spherical in size. ঠিক আছে? এদের সাইজে spherical. These are the smallest bacteria. সো এই ব্যাকটেরিয়ার আবার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স শো করতে পারে এই ব্যাকটেরিয়ারা। সো দে শো ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, শো কক্কাস শো ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। ঠিক আছে? কক্কাস কিন্তু কোনো সাইন্টিফিক নাম নয়, কক্কাসটা কিন্তু বা কক্কিটা কিন্তু তোমার একটা পার্টিকুলার ক্লাস, ঠিক আছে? ব্যাকটেরিয়া একটা পার্টিকুলার ক্লাস, তার আন্ডারে আমি কিন্তু সাইন্টিফিক নেম লিখবো অর্গানিজমের। এর আন্ডারে অনেকগুলো অর্গানিজম আছে, যেমন ডিপ্লোকক্কি, ঠিক আছে? তার সাইন্টিফিক নেম কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তুমি স্ট্রেপ্টোকক্কি, স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেনিস। সো দিস আর দ্য সাইন্টিফিক নেমস। আর এরা কিন্তু দুজনেই কিন্তু কি কক্কির আন্ডারে। আশা করছি বোঝা গেল। নাও ব্যাসিলাস, ব্যাসিলাস অর ব্যাসিলি হচ্ছে প্লুরালে। দিস গ্রুপ ইনক্লুডস মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার বেশিরভাগই এই গ্রুপের আন্ডারে পড়ে। দে আর রড শেপ, এদের দেখতে কিরকম? এদের রডের মতন দেখতে। দিস ইজ দ্য ব্যাসিলাস ব্যাকটেরিয়া আর ব্যাসিলি ব্যাকটেরিয়া। এর মধ্যে খুব কমন তোমরা নাম জানো, ই কোলাই, এস্চেরিশিয়া কোলাই, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, এরা হচ্ছে আমাদের ব্যাসিলাস ক্যাটেগরির মধ্যে পড়ে। নেক্সট ওয়ান স্পাইরিলাম অর স্পাইরিলা। দিস আর দ্য স্পাইরাল শেপ, এরা হচ্ছে স্পাইরাল শেপ ব্যাকটেরিয়া, ঠিক আছে? সো দিস আর দ্য স্পাইরিলা। এবার দেখছো এদের কিন্তু একটা বডির এন্ডে লম্বা লম্বা কিছু স্ট্রাকচার করছে। সো দে প্রোজেস ফ্ল্যাজেলাম, দে প্রোজেস ফ্ল্যাজেলাম। যেমন ট্রিপোনিমা বা স্পাইরিলা, হেলিকোব্যাক্টার, দে বিলংস টু দ্য স্পাইরিলা গ্রুপ। ট্রিপোনিমাও কিন্তু স্পাইরিলা গ্রুপের আন্ডারে পড়ে। নেক্সট ওয়ান কমা অর ভিব্রিও। সো দিস আর দ্য কমা শেপ ব্যাকটেরিয়া। কমা শেপ ব্যাকটেরিয়াকে আমরা ভিব্রিও বলি, কমা শেপ ব্যাকটেরিয়াকে আমরা ভিব্রিও বলি। সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। তোমরা ভিব্রিও কলেরি নাম শুনেছ। সো দিস টাইপ অফ ব্যাকটেরিয়া কিরকম ব্যাকটেরিয়া? যেটা কমা শেপ ব্যাকটেরিয়া। এছাড়াও ব্যাকটেরিয়া কিন্তু গ্রুপ অনেকগুলো, তোমার কক্কাস এক জায়গায় হয়ে গেল, হয়ে পুরো একটা গ্রুপ তৈরি করলো। দিস আর কল স্ট্যাফাইলোকক্কি।
এরকম আরো অনেক ভাবে আমরা কিন্তু এই শেপেরই ক্লাসিফিকেশন আরো বাড়াতে পারি। ঠিক আছে, তোমাদের জন্য দরকার নেই, তোমাদের জন্য যেগুলো বললাম সেইগুলো করবে এবং খুব কমন এক্সাম্পলস বলেছি, সেই কমন এক্সাম্পলস গুলো জানবে। নেক্সট ওয়ান, নেক্সট ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া বেসড অন মোটিলিটি। ঠিক আছে, মোটিলিটি কথাটা অর্থাৎ চলনের ভিত্তিতে চলন বা চলন গমন ডেফিনেটলি প্লান্টের ক্ষেত্রে আলাদা। এখানে আমরা বা চলন বলতে পারো অথবা এখানে গমনের ভিত্তিতে বলতে পারো। ঠিক আছে, যেতে পারে, এখানে খুব মানে সিম্পলিফাইড টার্মে বলছি, একদম স্পেসিফিক্যালি চলন গমন সেন্সে বলছি না। ওয়েদার দে ক্যান মুভ, সেই বেসিসে ব্যাকটেরিয়াকে আমরা কি করতে পারি, অনেকগুলো টার্মে ভাগ করতে পারি। যে প্রথম হচ্ছে আর্ট্রিকাস। দেখো আ কথাটা যেখানে পাবে দ্যাট ইজ নট, নো, নেগেটিভ সেন্স। ট্রিকাস কামস ফ্রম ফ্ল্যাজেলা। ঠিক আছে, সো দে ডোন্ট হ্যাভ ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা অ্যাবসেন্স। যে সকল ব্যাকটেরিয়াতে ফ্ল্যাজেলা নেই তাদের আমরা বলছি আর্ট্রিকাস ব্যাকটেরিয়া। বুঝতেই পারছো, যাদের ফ্ল্যাজেলা নেই দে ক্যান নট মুভ। নেক্সট ওয়ান ইজ মোনোট্রিকাস ব্যাকটেরিয়া। আচ্ছা একটা কথা বলি, এইটাকে কিন্তু আমরা বেসড অন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ফ্ল্যাজেলা বলেও কিন্তু ক্লাসিফাই করতে পারি। এই ক্লাসিফিকেশনটাকে কিন্তু আমরা বেসড অন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ফ্ল্যাজেলা বলেও করতে পারি। ঠিক আছে, দুভাবেই করতে পারি, মোটিলিটি বেসিসেও বলতে পারি বা প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ফ্ল্যাজেলা হিসাবেও বলতে পারি। তো প্রথম হচ্ছে ফ্ল্যাজেলা অ্যাবসেন্ট, আর্ট্রিকাস। এক্সাম্পল মাইক্রোকক্কাস। মোনোট্রিকাস, মোনোট্রিকাস মানে একটা, মোনো মিনস ওয়ান, মোনো মিনস ওয়ান, তাহলে একখানেই ফ্ল্যাজেলা আছে, সো ইট ইজ মোনোট্রিকাস ব্যাকটেরিয়া। এক্সাম্পল ভিব্রিও। অ্যামফিট্রিকাস, অ্যামফি মিনস, অ্যামফি কথাটা যেখানেই পাবে, অ্যামফি মিনস বোথ, অ্যামফি মিনস বোথ, উভয় দিকেই দেখো একটা করে ফ্ল্যাজেলা আছে। দ্যাটস ওয়াই এই ধরনের ব্যাকটেরিয়া হচ্ছে অ্যামফিট্রিকাস ব্যাকটেরিয়া। সো নাইট্রোসোমোনাস হচ্ছে ওর এক্সাম্পল। লোফোট্রিকাস, লোফোট্রিকাস কি, আ বাঞ্চ অফ ফ্ল্যাজেলাম, লোফো, আ বাঞ্চ অফ ফ্ল্যাজেলাম। ঠিক আছে, প্রেজেন্স অন a side of, on end of flagellum, one on the end of the bacterium, salmonella. ঠিক আছে, আর সেফালোট্রিকাস ব্যাকটেরিয়া যখন এটাই বোথ এন্ডে থাকবে, এই যে টাফ টপ বা ব্যাকটেরিয়া বোথ এন্ডে থাকবে, দ্যাট ইজ সেফালোট্রিকাস ব্যাকটেরিয়া। And last one is peritricus bacteria. Peritricus bacteria ki, when the flagella are found on the whole body of the bacterium, ব্যাকটেরিয়ার হোল বডিতে যখন এই ফ্ল্যাজেলা থাকবে তখন আমরা তাকে বলবো পেরিট্রিকাস ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট আমরা ব্যাকটেরিয়াকে স্টেনিং এর বেসিসে, অর্থাৎ আমরা ব্যাকটেরিয়াকে রঞ্জক দিলাম, রঞ্জক দেওয়ার পর কিছু প্রসিজার আছে, প্রসিজার করে করে ওই রঞ্জকটাকে ধুয়ে দিলাম, রঞ্জক মানে স্টেন। ঠিক আছে, তাহলে যারা কেউ কালার ধরে রাখতে পারে, কেউ কালার না ধরে রাখতে পারে না, এই স্টেনিং এর উপর বেস করে আমরা ব্যাকটেরিয়াকে কিন্তু ক্লাসিফাই করতে পারি অন দ্য বেসিস অফ স্টেনিং প্রপার্টি। স্টেনিং প্রপার্টির বেসিসে আমরা ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আসছি প্রসিজিওরটা কি, একটু প্রসিজিওরটা বুঝে রাখতে হবে। ঠিক আছে, আবার বলছি দেখো এইগুলো কিন্তু মানে একটু ভালো করে পড়াচ্ছি যাতে কিছু জায়গা তোমাদের জানা দরকার এবং পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সো ফার্স্ট অফ অল, H.C. Graham differentiated bacteria on the basis of staining. বুঝতেই পারছো ওনার নাম অনুযায়ী গ্রাম স্টেনিং, স্টেনটার নাম, প্রসিজারটার নাম হয়েছে। ঠিক আছে, আর যে রঞ্জকটা ইউজ করা হচ্ছে সেই রঞ্জক বা স্টেইনটার নাম হচ্ছে গ্রাম স্টেইন। ঠিক আছে,
ব্যাকটেরিয়া stained with crystal violet or gentian violet and potassium iodide solution. ঠিক আছে, অনেকে পটাশিয়াম আয়োডাইড কথাটা বলে, পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ লিখবে, ঠিক আছে। অনেকে যেমন আয়োডিনের দ্রবণ আর আয়োডিন কিন্তু এক না, ঠিক আছে। অনেকে লেখে আয়োডিন, আয়োডিন দিলাম, আয়োডিনের দ্রবণ দিলাম, সেটা আলাদা কথা কিন্তু। সো আমরা কি করব, যে ব্যাকটেরিয়াকে কি করা হলো, ক্রিস্টাল ভায়োলেট বা জেন্টিয়ান ভায়োলেট এবং তারপরে পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ অ্যাড করা হলো। আফটার স্টেনিং, ব্যাকটেরিয়া ইজ ওয়াশড উইথ অ্যাসিটোন অর ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহলকে আমরা ইটিওএইচ লিখতে পারি অথবা C2H5OH লিখতে পারি, ঠিক আছে। এবার আফটার ওয়াশিং সাম ব্যাকটেরিয়া রিটেন দ্য স্টেন, ওয়াশিং এর পর কিছু ব্যাকটেরিয়া স্টেনটাকে ধরে রাখতে পারে। অ্যান্ড সাম ব্যাকটেরিয়া আর ডিকালারাইজড, সাম ব্যাকটেরিয়া ওই স্টেনটাকে ধরে রাখতে পারে না, দে বিকাম এগেন ডিকালারাইজড, ঠিক আছে। সো এইটুকুন ভালো করে বোঝো। তাহলে প্রথমে আমরা কি করলাম, একটা ব্যাকটেরিয়া নিলাম, তাকে ক্রিস্টাল ভায়োলেট স্টেন দিলাম, দেওয়ার পর কি করলাম, আমরা পটাশিয়াম আয়োডাইড অ্যাড করলাম, পটাশিয়াম আয়োডাইডের দ্রবণকে অ্যাড করলাম। নাও এখানে একটা নিটের খুব মানে কম্পিটিটিভ এক্সামে একটা কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য রোল অফ পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইডে যে আয়োডিন আছে, সেই আয়োডিনটাই কিন্তু অ্যাকচুয়ালি এই কালারটাকে ফিক্স করতে হেল্প করে, ঠিক আছে। সো এই যে কালারটাকে ফিক্স করতে হেল্প করছে, তো এইটাকেই বলা হয় মডার্ন। মডার্ন মানে কি, মডার্ন হচ্ছে সাচ সাবস্টেন্স দ্যাট ক্যান ফিক্স দ্য ডাই, ঠিক আছে। আমার সেল ওয়াল যে আছে তার সঙ্গে যে ডাইটাকে ফিক্স করে দেবে তাকে বলে মডার্ন। সো পটাশিয়াম আয়োডাইডের এই আয়োডিন এখানে মডার্ন হিসেবে কাজ করে, ক্লিয়ার। সো কি করছে না, এই পটাশিয়াম আয়োডাইডের এই আয়োডিনটাকে রিটেন করে দিচ্ছে। এরপরে তুমি যখন ওয়াশ করছো, ওয়াশিং এজেন্ট দিচ্ছ, ওয়াশিং এজেন্টকে ডিকালারাইজিং এজেন্টও বলে। ওয়াশিং এজেন্ট হিসেবে তুমি কি ইউজ করছো, আইদার অ্যালকোহল ইউজ করছো ওর অ্যাসিটোন ইউজ করছো। অ্যালকোহল ইউজ করলে জেনারেলি আমরা কোন অ্যালকোহল ইউজ করি, আমরা ইথাইল অ্যালকোহল ইউজ করি, উই ইউজ ইথানল অর ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। হয় ইথানল ইউজ করবো, নাহলে অ্যাসিটোন ইউজ করবো। এখন এই ইথানল বা অ্যাসিটোন যখন ইউজ করছি, করার পর দুটো কন্ডিশন হতে পারে। এই যে কালারটা এটা রিটেন করেছিল আফটার দ্য ইউজিং অফ পটাশিয়াম আয়োডাইড, এই কালারটা রিটেন করে রাখতে পারে, অর কালারটা ওয়াশ হয়ে যেতে পারে। যদি কালারটাও রিটেন করে, এরপরে আরেকটা স্টেপ করা হয়, তাকে কাউন্টার স্টেন বলে। তুমি স্যাফ্রনিন বলে আরেকটা রঞ্জক অ্যাড করলে, আরেকটা স্টেন অ্যাড করলে, যারা অলরেডি কালার রিটেন করে রেখেছে তারা কিন্তু আর কিছু নতুন করে আলাদা কালার চেঞ্জ করবে না। কিন্তু যারা কালারটা রিটেন করতে পারেনি তারা পিঙ্ক কালারে কালার হয়ে যাবে, কাউন্টার স্টেন হয়ে যাবে স্যাফ্রনিন। তা বোঝা গেল। তো যারা কালারটাকে রিটেন করতে পারলো, দে আর কল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যারা কালারটাকে রিটেন করতে পারলো না, কাউন্টার স্টেন দিয়ে স্টেন্ড হয়ে গেল, তাদেরকে আমরা বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। প্রসেসটা আরেকবার বলছি, ঠান্ডা মাথায় দেখো, দুটো ব্যাকটেরিয়া আছে। প্রথমে আমরা প্রাইমারি স্টেন, তার নাম কি ক্রিস্টাল ভায়োলেট, স্টেন করলাম, দুজনেই স্টেন্ড হয়ে গেল। এরপর পটাশিয়াম আয়োডাইড অ্যাড করলাম, পটাশিয়াম আয়োডাইডের মধ্যে যে আয়োডিন আছে সেটা মডার্ন হিসাবে কাজ করলো এবং স্টেনটাকে ফিক্স করে দিল, দুজনের মধ্যে ফিক্স হলো। এরপর আমরা ওয়াশিং এজেন্ট বা ডিকালারাইজিং এজেন্ট ইউজ করলাম। ডিকালারাইজিং এজেন্ট হিসেবে আমরা হয় ইথানল অ্যাড করবো, না হলে আমরা অ্যাসিডন অ্যাড করবো। করার পর যে এই স্লাইডটাকে ধুলাম, কেউ কেউ এই কালারটাকে রিটেন করলো, ধরে রাখলো, কেউ কেউ কালারটাকে ধরে রাখতে পারলো না। যারা ধরে রাখতে পারলো দে আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যারা ধরে রাখতে পারলো না তারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এইটাকে আবার একটা কনফার্মেশনের জন্য কি করি আমরা, কাউন্টার স্টেন দিই। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সঙ্গে যদি তুমি স্যাফ্রনিন অ্যাড করো, ও কালার চেঞ্জ করবে না। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে তুমি যদি স্যাফ্রনিন যখন অ্যাড করবে, ও পিঙ্ক কালারেশন শো করবে। সো দিস ইজ কল্ড কাউন্টার স্টেন, ঠিক আছে। এইভাবে আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে অন দ্য বেসিস অফ স্টেনিং আইডেন্টিফাই করি। এখন তোমাদের খুব সার্টেন প্রশ্ন হওয়া উচিত যে, আমরা বুঝলাম যে আমরা যখন ক্রিস্টাল ভায়োলেট দিলাম, দিয়ে পটাশিয়াম আয়োডাইড দিয়ে ট্রিট করলাম,
করার পর যখন ওয়াশিং করলাম, কিছু ব্যাকটেরিয়া স্টেন হোল্ড করে রাখলো, কিছু ব্যাকটেরিয়া স্টেনটা হোল্ড করতে পারলো না। এটা হচ্ছে মেন মানে প্রপার্টি। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে এমন কি আছে আর কোথায় আছে যার জন্য কালারটা রিটেইনড হয়ে থাকছে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে এমন কি নেই বা আছে, কোথায় আছে যেটা কালারটাকে রিটেইন করতে দিচ্ছে না। So what are the fundamental properties or difference between gram positive and gram negative bacteria which enables them to either retain the stain or discard the stain? তো এইখানে খুব গুরুত্বপূর্ণ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া টিপিক্যাল হ্যাভ স্ট্রঙ্গার অ্যাফিনিটি ফর ক্রিস্টাল ভায়োলেট অন অ্যাপ্লাইং গ্রাম আয়রন স্টেন দেন গ্রাম নেগেটিভ সেল ওয়াল। কেন? দেখো, এবার এখানে আমরা মডার্নদের অনেকগুলো কাজ লিখেছি যে মডার্ন কি করে, কিভাবে অ্যাটাচ করে, কিন্তু মেন ফাংশন হচ্ছে দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্টেনস ভায়োলেট অ্যাজ এ রেজাল্ট অফ প্রেজেন্স অফ দেয়ার thick peptidoglycan layer in the wall, in the cell wall, and gram negative bacteria due to thinner peptidoglycan layer in the cell wall কি হয়, they cannot retain the stain। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট হলো যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা থিক, whereas গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা থিন। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, এছাড়াও এমন কিছু প্রপার্টি আছে যার জন্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ক্যান রিটেন দা তোমার স্টেন। তো আমরা এই প্রপার্টি গুলো এবার দেখি। দেখো, প্রথম কথা হচ্ছে যে পেপটাইডোগ্লাইকান ইজ থিক, কেন? মাল্টি লেয়ার, তার ক্ষেত্রে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এবং ওই তোমার সেল ওয়ালে টিকোইক অ্যাসিড বলে একটা অ্যাসিড থাকে, টিকোইক অ্যাসিড বলে একটা অ্যাসিড থাকে। দিস আর দ্য রিজন যে ও এটাকে আমাদের এই গ্রাম স্টেনটাকে হোল্ড করে রাখতে পারে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখো সিঙ্গেল লেয়ার পেপটাইডোগ্লাইকান লেয়ারটা সিঙ্গেল লেয়ার। ঠিক আছে, এইটা যেমন মাল্টি লেয়ার, এটা যেমন মাল্টি লেয়ার, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। ঠিক আছে, তার মানে ঠিক। আর কি, টিকোইক অ্যাসিড ইজ অ্যাবসেন্ট, টিকোইক অ্যাসিড থাকে না। নাও এরপরে দেখো লাইপোপলিস্যাকারাইড কন্টেন্ট, লাইপোপলিস্যাকারাইড অর্থাৎ এক ধরনের লিপিডের সঙ্গে পলিস্যাকারাইড অ্যাড আছে। লাইপোপলিস্যাকারাইড কম পরিমাণে থাকে আর গ্রাম নেগেটিভে অনেক বেশি পরিমাণে থাকে। থিকনেস অফ সেল ওয়াল 20 থেকে 80 ন্যানোমিটার এনএম, যেখানে এখানে হচ্ছে 8 থেকে 10 ন্যানোমিটার। বুঝতেই পারছো পেপটাইডোগ্লাইকান লেয়ার যেহেতু থিন, এর থিকনেস অফ সেল ওয়ালও কম। ঠিক আছে, পেপটাইডোগ্লাইকান কন্টেন্ট দেখো 70 to 80%, এর ক্ষেত্রে 10 to 20%। সো দিস আর দ্য মেন পয়েন্ট, যে পয়েন্টগুলো তোমাদের ভাবতে হবে যে পেপটাইডোগ্লাইকান লেয়ার থিক অর্থাৎ মাল্টি লেয়ার, পেপটাইডোগ্লাইকান লেয়ার থিন অর্থাৎ সিঙ্গেল লেয়ার, টিকোইক অ্যাসিড প্রেজেন্ট গ্রাম পজিটিভের ক্ষেত্রে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে টিকোইক অ্যাসিড অ্যাবসেন্ট। লাইপোপলিস্যাকারাইড কন্টেন্ট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া খুবই কম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অনেক বেশি। যার ফলে কি এই লেয়ারিং এর জন্য থিকনেস অফ সেল ওয়াল গ্রাম পজিটিভ অনেক বেশি, গ্রাম নেগেটিভের থিকনেস অফ সেল ওয়াল অনেক কম। পেপটাইডোগ্লাইকান কন্টেন্ট কত পার্সেন্ট? 70 থেকে 80%, গ্রাম পজিটিভের ক্ষেত্রে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে 10 থেকে 20%। এক্সাম্পল স্ট্রেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, যেগুলো কক্কাস ব্যাকটেরিয়া, আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে ই কোলাই, সালমোনেল্লা, এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তোমাকে কয়েকটা ব্যাকটেরিয়ার নাম দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো এর মধ্যে ধরো 1 2 3 4 বা ABCD করে 4টে ব্যাকটেরিয়ার নাম দেওয়া হলো, দিয়ে বলা হলো এদের মধ্যে কে বা কারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বলে A and B, A and C, A B C অল, এরকম করে তোমাকে অপশন দিবে। তাহলে এইভাবে খুব কমন এক্সাম্পলস গুলো কিন্তু জানতে হবে। খুব আনকমন এক্সাম্পল, খুব কঠিন এক্সাম্পল দিয়ে কখনোই এই ধরনের অ্যানালিটিক্যাল কোশ্চেন দেওয়া হয় না। অ্যানালিটিক্যাল কোশ্চেন তোমাকে যখনই দেওয়া হবে জানবে তার সব জিনিসই তোমার জানা, শুধু ভাবতে পারছো কি সেটা দেখার জন্য কিন্তু অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো দেওয়া হয়।
যেখানেই অ্যানালিটিক্যাল কোশ্চেন তোমাকে দেওয়া হবে সেখানে কিন্তু কখনোই এমন কোনো এক্সাম্পল দেওয়া হয় না যে এক্সাম্পল একদম খুব কঠিন বা তুমি জানো না। খুব জানা এক্সাম্পল থেকে তোমাকে কিন্তু এই অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো করা হয়। ফলে খুব কমন এক্সাম্পল পড়ার টেন্ডেন্সি রাখবে, আউট অফ বক্স এক্সাম্পল পড়বো এইরকম এক্সাম্পল পড়ার প্রবণতা কমাবে, খুব কমন এক্সাম্পলস পড়বে, দেখবে ঠিক পরীক্ষাতে তুমি লিখতে পারছো। নেক্সট, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অন দ্য বেসিস অফ নিউট্রিশন। নিউট্রিশনের বেসিসে অর্থাৎ পুষ্টির ভিত্তিতে আমরা ব্যাকটেরিয়াকে ক্লাসিফিকেশন করব। আমরা বলি যে যখনই কখনো কোনো ক্লাসিফিকেশন করব তাহলে আমাকে তার ভিত্তি বা বেসিসে লিখে দিতে হবে আমি কিসের বেসিসে এই ক্লাসিফিকেশন করছি। আগের দিনই বলেছি যে অটোট্রফস মিনস কি, অটোট্রফ they can use light or chemical energy for synthesis of their own food. তাহলে আমাদের কিন্তু মন থেকে এই ধারণা বের করে দিতে হবে যে কোনো অর্গানিজম তার যে নিজের ফুড তৈরি করে, খাদ্য তৈরি করে, সেটা শুধু লাইটের মাধ্যমে। সো দে ক্যান ইউজ লাইটের মেন রোল কি, যে এনার্জি, ফোটনটা কি হয় না, ফোটনের যে এনার্জি আছে, লাইটের যে সূর্যালোকের যে এনার্জিটা আছে, সেটা ফুডের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে ট্র্যাপ থাকে, স্মৃতিশক্তি রূপে আবদ্ধ থাকে। পরবর্তীকালে যখন শ্বসন বা রেসপিরেশন হয়, সেলুলার রেসপিরেশন হয়, এই পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এই কাইনেটিক এনার্জিটাকে এই দুটো ফর্মে আমরা আটকে রাখতে পারি। একটা হচ্ছে তুমি কেমিক্যাল এনার্জির ফর্মে এটিপিতে রেখে দিলে, আর কিছু কাইনেটিক এনার্জি কিসে কনভার্ট হয়ে যায়, হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, যেটা তোমার বডি টেম্পারেচার মেনটেন করে। দিস ইজ দ্য বেসিস। ঠিক আছে, এবার তাহলে লাইটের মেন কাজ হচ্ছে ফোটন এনার্জি প্রোভাইড করা, ফোটনের যে এনার্জি আছে সেই এনার্জিটা প্রোভাইড করা। ঠিক সেরকম কেউ কেউ দেখা যাবে যে কোনো ব্যক্তিটা ওই ফোটনের এনার্জি নিল না, না নিয়ে কি করলো, কেমিক্যাল থেকে এনার্জি ডিরাইভ করলো। ঠিক আছে, তাহলে কেমিক্যাল থেকে তোমার এনার্জি ডিরাইভ করবে। সো আমরা এই বেসিসে দুটো রকম অটোট্রপস তৈরি করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ ফটোসিনথেটিক অটোট্রপস। দে ফটোসিনথেটিক অটোট্রপ বা সালোক সংশ্লেষকারী স্বভোজী কারা না, সালোক সংশ্লেষকারী স্বভোজী বা সালোক সংশ্লেষকারী অটোট্রপ তারা যারা লাইট এনার্জিকে ইউজ করে ফর দ্য সিনথেসিস অফ ফুড। যেমন ক্রোমাটিন, সালফার, পার্পল সালফার ব্যাকটেরিয়া, গ্রিন সালফার ব্যাকটেরিয়া, পার্পল নন সালফার ব্যাকটেরিয়া। আচ্ছা, একটা কথা মাথায় রাখতে হবে যে গ্রিন পিগমেন্টটা ক্লোরোফিল। অনেক সময় তোমরা যদি একটা ধরো পাতা দিয়ে বোঝালে তোমাদের সুবিধা হবে, অনেক পাতা দেখতে লাল, তার অর্থ এই নয় যে ওই পাতাতে সবুজ ক্লোরোফিল নেই, অবশ্যই আছে। ঠিক সেরকম পার্পল ব্যাকটেরিয়া মানে এই নয়, পার্পল সালফার ব্যাকটেরিয়া মানে এই নয় যে ওই ব্যাকটেরিয়াতে কিন্তু ক্লোরোফিল নেই, ক্লোরোফিল আছে। এবার বিভিন্ন ধরো একটা লাল পাতা থেকে আমি কি করে বুঝবো যে গ্রিন ক্লোরোফিল আছে? এই পিগমেন্ট গুলোকে ক্রোমাটোগ্রাফি বলে একটা টেকনিক আছে, ক্রোমাটোগ্রাফিক টেকনিক ইউজ করে পিগমেন্টকে আলাদা করা যায়। তুমি লাল পাতাকে নিলে আর একটা সবুজ পাতাকে নিলে, দুটো পাতার যদি ক্রোমাটোগ্রাফিক টেকনিক ইউজ করা হয় এবং রঞ্জক আলাদা করা হয়, তুমি দেখবে যে সবুজ পাতায় যেমন রঞ্জক আছে ক্লোরোফিল এ বি এর, ঠিক সেরকম লাল পাতাতেও অনেক পরিমাণে ক্লোরোফিল এ বি এর কিন্তু তুমি উপস্থিতি লক্ষ্য করতে পারবে। সুতরাং এই রকম ধারণা কিন্তু মাথা থেকে বের করে দিতে হবে যে লাল পাতা আমি যখন দেখছি তার অর্থ সেখানে কোনো ক্লোরোফিল এ বা বি নেই, এরকম কিন্তু নয়। ঠিক আছে, ঠিক সেরকম এখানে কি হতে পারে না, পার্পল সালফার ব্যাকটেরিয়া বা গ্রিন সালফার ব্যাকটেরিয়া এবং পার্পল নন সালফার ব্যাকটেরিয়া, এরা কিন্তু ফটোসিনথেটিক অটোট্রপস। এখানে একটা বক্তব্য আছে, ফটোসিনথেটিক অটোট্রপ এর ক্ষেত্রে ফটোসিনথেটিক পিগমেন্টস গুলো কোথায় থাকে? আমরা জানি আমাদের হায়ার প্লান্টস যখন পড়বো তখন দেখবো যে আমরা থাইলাকয়েড এবং স্ট্রোমা দুটো অপশন পাবো, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস পাবো। ঠিক আছে, এবার ফটোসিনথেটিক পিগমেন্ট থাইলাকয়েডের কিভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে সেগুলো আমরা পরবর্তীকালে দেখবো। কিন্তু এদের ক্ষেত্রে সাইটোপ্লাজমে থাকে, এদের ক্ষেত্রে কিন্তু ওইভাবে সজ্জিত থাকে না, এদের ক্ষেত্রে সাইটোপ্লাজমের মধ্যে ফটোসিনথেটিক পিগমেন্ট বা সালোক সংশ্লেষের রঞ্জকগুলো থাকে, মানে ক্লোরোফিল এ বি আরো অ্যাক্সেসরি পিগমেন্টস এইগুলো। ব্যাকটেরিয়ার ফটোসিনথেসিস হচ্ছে নন অক্সিজেনিক বা অ্যানঅক্সিজেনিক।
ব্যাকটেরিয়ার ফটোসিনথেসিস হচ্ছে নন অক্সিজেনিক বা অ্যানঅক্সিজেনিক। কেন? হায়ার প্লান্টস জলকে ইউজ করে, ঠিক আছে, জলকে ইউজ করে ফর দ্য প্রোডাকশন অফ ফুড, ঠিক আছে। সো জল কিন্তু অক্সিডাইজড হয়, জল কিন্তু অক্সিডাইজড হয়ে মলিকুলার অক্সিজেন তৈরি করে, ঠিক আছে। এদের ক্ষেত্রে জল বাদ দিয়ে অন্য কোনো কম্পাউন্ড নেয়, লেটস সে হাইড্রোজেন সালফাইড, যদি নেয় সেখান থেকে কি তৈরি হবে? সেটা অক্সিডাইজড হয়ে কি তৈরি করবে? সালফার তৈরি করবে। সো এইখানে কিন্তু কখনোই বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন তৈরি হবে না, অর্থাৎ উপজাতি হিসাবে অক্সিজেন তৈরি হবে না। যেহেতু অক্সিজেন তৈরি হবে না, সেই জন্য ব্যাকটেরিয়া যারা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, তাদের ফটোসিনথেসিস হচ্ছে অ্যানঅক্সিজেনিক বা নন অক্সিজেনিক, অক্সিজেন তৈরি করে না, ঠিক আছে। আর উন্নত উদ্ভিদের যে সালোক সংশ্লেষ পদ্ধতি, সেটি হচ্ছে অক্সিজেনিক, অর্থাৎ অক্সিজেন তৈরি করতে পারে অ্যাজ বাই প্রোডাক্ট বা উপজাত। তো সেকেন্ড, এইটা তো আমরা তাও বুঝলাম। সেকেন্ড কি? কেমোসিনথেটিক অটোট্রপ, অর্থাৎ কেমিক্যাল এনার্জিকে ইউজ করে ইনস্টেড অফ লাইট এনার্জি ফর দ্য প্রোডাকশন অফ ফুড। খাবার তৈরি করার জন্য কেমিক্যাল এনার্জিকে ইউজ করে ইনস্টেড অফ লাইট। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে কেমিক্যাল এনার্জিকে ইউজ করে, কেমিক্যাল এনার্জি পাচ্ছে কিভাবে? So chemical energy is obtained from oxidation of chemical compounds. বিভিন্ন রাসায়নিক যৌগকে জারণ করে যে এনার্জিটা পাচ্ছে সেটাকে সে ইউটিলাইজ করছে খাদ্য তৈরি করতে। যেমন ধরো অ্যামোনিয়া নাইট্রোসোমোনাস কি করে, নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট, এইভাবে কনভার্সন করে। সো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এই জাতীয় ব্যাকটেরিয়ারা কি করে, যে বিভিন্ন কম্পাউন্ডকে ট্রান্সফর্ম করে এবং এই ট্রান্সফরমেশনের টাইমে যে এনার্জি গুলো রিলিজ হয় সেই এনার্জি গুলোকে ইউজ করে ফর দ্য প্রোডাকশন অফ ফুড, ঠিক আছে। তাহলে ব্যাকটেরিয়া এখানে দু ধরনের হতে পারে। অটোট্রপিক ব্যাকটেরিয়া গুলো দু রকম, কি কি? ফটোসিনথেটিক অটোট্রপ আর কেমোসিনথেটিক অটোট্রপ। আর হেটারোট্রপিক ব্যাকটেরিয়া তো অলওয়েজ হতে পারে। হেটারোট্রপিক ব্যাকটেরিয়া মানে কি? যে they cannot manufacture their own food. Most of the bacteria are heterotrophic. কেন? তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, ঠিক আছে। সো কি হয়? এরকম ব্যাকটেরিয়া কারা? এরকম ব্যাকটেরিয়া হচ্ছে, এরা কি করে না, অনেকগুলো টাইপ হয়, তার মধ্যে স্যাপ্রোবিক। এরা কি? মৃতজীবী ব্যাকটেরিয়া। স্যাপ্রোবিক মানে মৃতজীবী ব্যাকটেরিয়া। দে অবটেন ফুড ফ্রম ডেড অ্যান্ড ডিকেইং অর্গানিক ম্যাটার। মৃত গলিত বস্তু থেকে তারা তাদের পুষ্টিরস শোষণ করেন। এরা হচ্ছে মৃতজীবী ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবার এই মৃতজীবী ব্যাকটেরিয়ার মধ্যেও আমরা দু ধরনের মৃতজীবী পেতে পারি। একটা হচ্ছে অব্লিগেটারি মৃতজীবী বা অব্লিগেট স্যাপ্রোফিট। অব্লিগেট মানে বাধ্যতামূলক, মানে এরা কিন্তু সর্বদা ডেড অর্গানিক ম্যাটার, অর্থাৎ মৃত গলিত বস্তু থেকেই তার পুষ্টিরস শোষণ করবে, এর কাছে আর কোনো অল্টারনেটিভ নেই। যেমন ব্যাসিলাস ভালগারিস, তারা কমপ্লিটলি স্যাপ্রোট্রপস, অর্থাৎ কমপ্লিটলি মৃতজীবী, সম্পূর্ণ মৃতজীবী এই এই ধরনের ব্যাকটেরিয়া গুলো। আর কিছু কিছু মৃতজীবী আছে, দে আর ফ্যাকাল্টেটিভ মৃতজীবী। ফ্যাকাল্টেটিভ কথাটার এখানে অর্থ হচ্ছে আংশিক, পার্শিয়াল, মানে ঠিক পার্শিয়াল টার্মটা আমি ফ্যাকাল্টেটিভের সঙ্গে এক করতে ইচ্ছুক নই। ফ্যাকাল্টেটিভের এক্সাক্ট বাংলা ওইভাবে না বলা গেলেও আমরা বাংলা হিসেবে আংশিক লিখি। অর্থটা হচ্ছে এই যে এরা নর্মালি স্যাপ্রোবিক, সাধারণত কিন্তু এরা মৃতজীবী হিসাবেই কাজ করে, কিন্তু ইন অ্যাবসেন্স অফ ডেড অর্গানিক ম্যাটার দে ক্যান বিকাম প্যারাসাইটিক। অর্থাৎ যখন এদের কাছে অপশন নেই, ডেড অর্গানিক ম্যাটার নেই, তাহলে কি তারা মরে যাবে? অব্লিগেটরিটা মরে যাবে যদি না পায় মৃত গলিত বস্তু। কিন্তু ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোবিক, যখন ওই ডেড অর্গানিক ম্যাটার নেই, তারা অন্য পোষকের ডে ঢুকে যাবে, ঠিক আছে। অর্থাৎ তারা তখন পরজীবী হিসাবেও কাজ করতে পারে, ক্লিয়ার? তাহলে এই স্যাপ্রোবিক ব্যাকটেরিয়াকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি ভাবে? অব্লিগেট স্যাপ্রোবিক, স্যাপ্রোট্রফিক, আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট বা ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোবিক, ঠিক আছে।
নেক্সট প্যারাসাইটিক ব্যাকটেরিয়া। প্যারাসাইটিক ব্যাকটেরিয়া বুঝতেই পারছো, পরজীবী, যে কোনো পোষকের দেহে ঢুকে কি করে পোষকের ক্ষতি করে, নিজে বেনিফিট পায়। মাথায় রাখতে হবে যে লেটস সে স্পিসিস এ, এইটা পোষক মানে হোস্ট। স্পিসিস বি, এইটা ধরো পরজীবী, প্যারাসাইট। সো প্যারাসাইট is always heterospecific. শুধু এই কথা লিখলে হবে না যে পরজীবী কারা, যে সকল জীব পোষক কোষের ক্ষতি করে নিজে উপকৃত হয়, এই কথাটা লিখলে হবে না। যে সকল অপ্রজাতীয় জীব, বা বাংলায় লিখবে হেটেরোস্পেসিফিক জীব, দুটো সেম স্পিসিস, হোমোস্পিসিস, সেম স্পিসিস, কখনোই কিন্তু একে অপরের প্যারাসাইট না। সেই জন্য মায়ের পেটে থাকা ভ্রূণ তার কিন্তু প্যারাসাইট নয়, বোথ আর হোমোস্পেসিফিক। তাহলে এই প্যারাসাইটকে আমরা দুভাগে ভাগ করতে পারি। অব্লিগেট প্যারাসাইট, যেটা আগে বললাম বাধ্যতামূলক পরজীবী, তারা সবসময় পোষকের উপর নির্ভরশীল, পোষক না থাকলে সে মরে যাবে। যেমন মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, যদি পোষক না পায় কুষ্ঠরোগ কখনোই তৈরি করতে পারবে না। ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইটিক বা ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটিক, একই ব্যাপার, সেম যেরকম বললাম। এরা সাধারণত প্যারাসাইট, কিন্তু কি করে এরা স্যাপ্রোট্রপ হিসাবে কাজ করতে পারে, তারা স্যাপ্রোট্রপ হিসাবেও কাজ করতে পারে, কিন্তু নর্মালি দে আর প্যারাসাইট। ঠিক উল্টো ব্যাপার। And last one is symbiotic bacteria. These bacteria convert atmospheric nitrogen into nitrogenous compound like amino acid, nitrate, salt of ammonia or rhizobium. এখন এই ব্যাকটেরিয়া এই যে অ্যাটমসফেরিক বায়ুর যে নাইট্রোজেনকে বিভিন্ন কম্পাউন্ডে কনভার্ট করলো, করে কি করে প্লান্টকে সাপ্লাই করে। প্লান্ট কি করে, দুটো জিনিস এই ব্যাকটেরিয়াকে দিচ্ছে। এক, থাকতে দিচ্ছে, সো ইট প্রোভাইড শেল্টার। সেকেন্ড, প্লান্ট যে খাবারটা তৈরি করছে তার কিছু পার্ট সাপ্লাই করছে ব্যাকটেরিয়াকে। সো দুটো বেনিফিট কিন্তু ব্যাকটেরিয়া পাচ্ছে ফ্রম দ্য প্লান্ট। ঠিক আছে, দিস ইজ দ্য ক্লাসিফিকেশন বেসড অন নিউট্রিশন। ঠিক আছে, অ্যান্ড এরপরে ব্যাকটেরিয়ার যে ক্লাসিফিকেশন আছে ইটস বেসড অন রেসপিরেশন, শ্বসনের ভিত্তিতে আমরা ব্যাকটেরিয়াকে ভাবতে পারি। এরোবিক ব্যাকটেরিয়া মানে হচ্ছে বায়ুজীবী ব্যাকটেরিয়া। বায়ুজীবী ব্যাকটেরিয়া, এরোবিক কথাটার অর্থ হচ্ছে বায়ুজীবী ব্যাকটেরিয়া, অর্থাৎ মুক্ত অক্সিজেন, ফ্রি অক্সিজেন আছে, ফ্রি অক্সিজেন বা মুক্ত অক্সিজেন আছে, এই রকম জায়গায় এই ধরনের ব্যাকটেরিয়া জন্মায়। কথাগুলো কিন্তু ভালো করে বুঝবে। ফ্রি অক্সিজেন যদি না থাকে এরা কিন্তু মারা যাবে। ঠিক আছে, তাদের আমরা বলবো অব্লিগেট অ্যারোবিক ব্যাকটেরিয়া, অর্থাৎ তারা বাধ্যতামূলক তাদের ফ্রি মলিকুলার অক্সিজেন চাই। ঠিক আছে, মুক্ত অক্সিজেন চাই, যেমন অ্যাসিডোব্যাক্টার। কিন্তু কিছু কিছু অ্যারোবিক ব্যাকটেরিয়া আছে যারা সাধারণত ফ্রি অক্সিজেনে থাকে, কিন্তু ওটা না থাকলেও তারা বেঁচে রাখতে পারে, যেমন অ্যাসিডোব্যাক্টার। ঠিক আছে, এদেরকে বলা হয় ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক্স। তারা কিন্তু জেনারেলি অ্যারোবিক্স, কিন্তু তারা কি হয়, যদি অক্সিজেন না থাকে তা সত্ত্বেও তারা কিন্তু বেঁচে থাকতে পারবে। দিস আর ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক্স। ঠিক সেরকম অব্লিগেট অ্যানারোবিক্স কারা, যারা কমপ্লিটলি মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বাঁচেন, যেমন ক্লস্ট্রিডিয়াম। আবার ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক্স কারা, যারা নর্মালি অ্যানারোবিক্স কন্ডিশনে আছে কিন্তু তাদের ক্যাপাসিটি আছে যে এরোবিক কন্ডিশনেও বেঁচে থাকতে পারে। ঠিক আছে, এক্সাম্পল কি, ফার্মেন্টিং ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোব্যাসিলাস, দিস আর দ্য ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক্স। সো এরা অ্যাসিডোব্যাক্টার, অ্যাসিটি, দিস আর, এইটা হচ্ছে একটা এক্সেপশন, যেটা কিন্তু ফার্মেন্টিং ব্যাকটেরিয়ার হলেও সে কিন্তু ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া নয়। ঠিক আছে, তাহলে এই দিস ইজ দ্য ক্লাসিফিকেশন। তোমাদের এরোবিক অ্যানারোবিক ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন কয়টা প্রয়োজন নেই, এটা আমরা পড়ালাম। তো এরপরে আমরা যে জিনিসটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে, এখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলো জানা দরকার। অনেকগুলো রোগ লেখা আছে এবং তার সাইন্টিফিক নেম লেখা আছে। এবার এইখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস তোমাদের একটু বুঝতে বা মনে রাখতে হবে।
হ্যাঁ, খুব কমন ব্যাকটেরিয়া, যেমন টিবি বা টিউবারকুলোসিস করে কে করে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। লেপ্রোসি কুষ্ঠরোগ কে করে? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। টিটেনাস যে হয়, টিটেনাস কে করে? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। টাইফয়েড কে করে? সালমোনেলা টাইফি। কলেরা কারা করে? ভিব্রিও কলেরা। অ্যানিমালস এর ক্ষেত্রে অ্যানথ্রাক্স রোগ, নাম শুনেছো? ব্যাসিলাস অ্যানথ্রাসিস। ব্ল্যাক লেগ তোমাদের প্রয়োজন নেই, ব্ল্যাক লেগ তোমরা না করলেও চলবে। আচ্ছা, প্লান্টের ক্ষেত্রে ক্যাঙ্কার রোগ, ঠিক আছে, সাইট্রাসের যে লেবুর যে ক্যাঙ্কার হয়, জ্যান্থোমোনাস সাইট্রি। ক্রাউন গল ডিজিজ, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউবিফেসিয়েন্স, পরে বায়োটেকনোলজিতে পাবে, এটা দরকার নেই। ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট অফ রাইস, জ্যান্থোমোনাস ওরাইজি। তো এইরকম কিছু সাইন্টিফিক নেম তোমাদের একটু মনে রাখতে হবে। এছাড়াও ব্যাকটেরিয়ার অনেক রকম পজিটিভ রোলও আছে, ঠিক আছে। এই শুধু যে ব্যাকটেরিয়া ডিজিজ করে এই একটা ধারণা ভুলে যেতে হবে। আমাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আমাদের গাটে আছে, অর্থাৎ আমাদের খাদ্য নালীতেই আছে, এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া খুব গুরুত্বপূর্ণ। সেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যদি ওয়াশ আউট হয়ে যায় আমাদের শরীরে কিন্তু প্রচুর ক্ষতি। এবং মডার্ন সায়েন্স এই গাট মাইক্রোবায়োম, মানে গাট মাইক্রোবায়োম, অর্থাৎ আমাদের খাদ্যনালীর মধ্যে যে এই যে অণুজীব বসবাস করে তাদেরকে নিয়ে প্রচুর কাজ করছে, ঠিক আছে। তো দেখো, আরেকটা নেগেটিভ পয়েন্ট ব্যাকটেরিয়া কি, সয়েল ফার্টিলিটি রিডিউস করতে পারে, ফুড পয়জনিং করতে পারে, ওয়াটার পলিউশন করতে পারে, এবং ব্যাকটেরিয়া কিন্তু বায়ো ইউপেন্স হিসাবে ইউজ হতে পারে, যেমন অ্যানথ্রাক্স কজিং ব্যাকটেরিয়া বটুলিজম করতে পারে, কলেরার ব্যাকটেরিয়া দে ক্যান ইউজ এস বায়ো ওয়েপন। দিস আর দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ ব্যাকটেরিয়া। এবার পজিটিভ ইম্প্যাক্ট অফ ব্যাকটেরিয়া কি? পজিটিভ ইম্প্যাক্ট অফ ব্যাকটেরিয়া হচ্ছে তারা কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, যে জিনিসটা আমরা তোমাদের কিছুক্ষণ আগেই বললাম। দে ক্যান ফিক্স দ্য অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, ঠিক আছে। তারা বিভিন্ন ডেয়ারি প্রোডাক্ট তৈরি করতে পারে। আর ব্যাকটেরিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ব্যাকটেরিয়া ক্যান প্রডিউস অ্যান্টিবায়োটিক্স। উই অবটেন অ্যান্টিবায়োটিক্স ফ্রম ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটাকে ডাইরেক্ট নিয়ে ইউজ করে দিলাম তা নয়, অফকোর্স তার মডিফিকেশন করা হয়, ঠিক আছে। সরাসরি ব্যাকটেরিয়া থেকে নিয়ে নিলাম, একটা অ্যান্টিবায়োটিক তৈরি হলো, নিয়ে নিলাম, ইউজ করলাম, তা না। আফটার গেটিং অ্যান্টিবায়োটিক্স ফ্রম ব্যাকটেরিয়া তার কিছু মডিফিকেশন হয়ে তারপরে কিন্তু মানে আমরা ইউজ করি। সো ব্যাকটেরিয়ার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল হচ্ছে দে ক্যান প্রডিউস অ্যান্টিবায়োটিক্স। ইন্ডাস্ট্রিয়াল রোল আছে, অর্থাৎ তোমার মদ্য শিল্পে, ওয়াইন ইন্ডাস্ট্রিতে কিন্তু এর একটা হিউজ রোল আছে। ব্যাকটেরিয়া ফার্মেন্টেশনের মাধ্যমে ওয়াইন তৈরি করতে পারে, ভিটামিন প্রোডাকশন করতে পারে, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো যেমন দেখো, এখানে একটা রিমার্কেবলি আমরা লিখেছি যে ইকোলি ব্যাকটেরিয়া ফাউন্ড ইন এলিমেন্টারি ক্যানেল অফ হিউম্যান বিংস, যেটা বলছিলাম ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। দেখবে ডায়রিয়া যখন আমাদের হয়, অনেক সময় ডাক্তারবাবু আমাদের কি করেন, একটা ক্যাপসুল বা একটা পাউচ বা খেতে দেয়, তার মধ্যে দেখবে অনেক সময় ইকোলাই এর স্যাসেজ দেওয়া হয়। কারণ আমাদের যেহেতু এই যে গাট মাইক্রোবায়োম বললাম, আমাদের শরীরের এলিমেন্টারি ক্যানেলের যে পরিবেশ সেটাকে রক্ষা করার জন্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যাতে ওয়াশড আউট না হয়ে যায়, ঠিক আছে। সো দিস আর দ্য বেনিফিশিয়াল রোল অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সবসময় যে নেগেটিভ রোল প্লে করে তা কখনোই নয়, সে কিন্তু অনেক বেনিফিশিয়াল রোল প্লে করে। যেমন পলিউশন ইন্ডিকেশন করতে পারে, দে ক্যান অ্যাক্সেস ইন্ডিকেটর স্পিসিস, যেমন তারা পলিউশন ইন্ডিকেট করতে পারে। ইকোলাই কি করতে পারে? পলিউশন ইন্ডিকেট করতে পারে, জলের কোয়ালিটি কেমন বোঝাতে পারে। যখন ইকোলাই এর নাম্বার অনেক বেড়ে যাবে, বুঝতে হবে এই জলটা হাইলি পলিউটেড, ঠিক আছে। সো দে আর পলিউশন ইন্ডিকেটিং ব্যাকটেরিয়া। এই হলো ব্যাকটেরিয়ার রোল, যেগুলো আমরা পড়লাম। কিছু বেনিফিশিয়াল রোল পড়লাম এবং কিছু হার্মফুল রোল পড়লাম। ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনের মধ্যে তোমরা অন দ্য বেসিস অফ শেপ ভালো করে পড়বে, গ্রাম স্টেনিং ভালো করে পড়বে, এবং এই দুটো তো খুব ভালো করে তোমাদের পড়তেই হবে, যাতে যে কোনো রকম কোশ্চেন এলে তোমরা তার ঠিক করে আনসার দিতে পারো। আর অন দ্য বেসিস অফ নিউট্রিশনে মানে তোমাদের এই কনসেপ্টটা থাকতে হবে যে মানে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া আর হেটারোট্রপস, কিন্তু ফটোট্রপ
অটোট্রফ ব্যাকটেরিয়াও হয়। আর অটোট্রপিক মানে সব সময় যে ফটোসিনথেটিক তা কিন্তু নয়, ফটোসিনথেটিকও হতে পারে, আবার কেমোসিনথেটিকও হতে পারে। এই কনসেপ্টটা যাতে তোমাদের থাকে। তাহলে আজকের এই মনিরা স্লাইড এর যা আমাদের চ্যাপ্টার, এটা অনেক বড় চ্যাপ্টার, আমি তোমাদের প্রথমেই বলেছি একটু ব্যাকটেরিয়াটা অন্তত ডিটেলসে পড়াবো। তো তার ফলে এখানেই ব্যাকটেরিয়ার ক্লাসটা এখানে শেষ করছি। মনেরার বাকি পার্ট আমরা আবার পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে পড়তে থাকো, আশা করছি তোমাদের উপকার হবে। ধন্যবাদ।